পদার্থবিজ্ঞান বিভাগ, চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। আমি তোমাদের ক্লাস 11-এর যে প্রজেক্টাইল যে টপিক্সটা ছিল, প্রজেক্টাইল টপিক্সটা এর আগে পড়িয়েছি। লাস্ট পার্টটুকু শুধু কিছুটা বাকি ছিল। আজকে আমরা প্রজেক্টাইলের লাস্ট পার্টটা তোমাদেরকে দেখাবো। তো এর আগে আমরা দেখেছি যে ইউ প্রাথমিক গতিবেগে কোনো একটা বস্তুকে যদি ছোড়া যায়, তাহলে বস্তুটা অনুভূমিক দিকে সর্বাধিক কত দূরত্ব যাবে সেটা রাশিমালা আমরা এর আগে তৈরি করে নিয়েছি। তো দেখো, ইউ প্রাথমিক গতিবেগে কোনো একটা বস্তুকে যদি ছোড়া হয়, তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ, তাহলে অনুভূমিক দূরত্বটাকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ। তো রেঞ্জের যে রাশিমালা অটোমেটিক আমরা দেখেছি আর ইজিক্যাল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এটা করেছিলাম। এখন দেখো, আমি আজকে যেটুকু দেখাবো যে আর এর সর্বাধিক মান কত হবে। দেখো, এই সমীকরণে দেখো আর ইজিক্যাল ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তো আর এর সর্বাধিক মানের জন্য এর মান আর এর মান তো কোনো পরিবর্তন হবে না। একটা নির্দিষ্ট প্রজেক্টাইলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগে যদি ছড়ি, তাহলে ওই অবস্থায় অ্যাঙ্গেলটার উপর অ্যাঙ্গেলটার কোন অ্যাঙ্গেলের জন্য বিস্তারটা সর্বাধিক হবে সেটা। তো দেখো, সাইন টু থিটা মানে সাইন থিটার এই সাইন টু থিটা এর সর্বাধিক মান কত হবে? তাহলে এখানে যদি আমরা সর্বাধিক মানটা পুট করি, তাহলে আর এর মান ম্যাক্সিমাম হবে। তো অতএব লিখবে আর এর সর্বাধিক মানের জন্য সাইন টু থিটা কত হবে? সাইন টু থিটা সমান বা সাইন টু থিটা সমান হচ্ছে সাইন 90। তাহলে টু থিটা সমান হচ্ছে 90 বা থিটা সমান হচ্ছে 45। তাহলে দেখলাম আমরা যে থিটার মানটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বিস্তারটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ আমরা কোনো একটা বস্তুকে যখনই ছুড়বো উপরের দিকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুড়ি, তাহলে আমি দেখবো যে সবচেয়ে বেশি দূরত্বে ও যাবে। এরপরে আমরা দেখব যে আমরা এখানে দেখো যে থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম। তো এই থিটা অ্যাঙ্গেলে না ছুড়ে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছুড়ি, কিরকম জিনিসটা? যে মনে করো থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি না ছুড়ে যদি 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রিতে ছুড়ি, তাহলে কি হবে, ব্যাপারটা কি আসবে সেটা আমরা দেখব। মানে 30 ডিগ্রি থিটার মানটা যদি 30 ডিগ্রি হয় আর 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিতে ছুড়লে বা 60 ডিগ্রিতে ছুড়লে রেঞ্জটা কত দূর হবে? তাহলে আমরা গ্যালাক্টিক ক্যালকুলেশন আমরা কিছুক্ষণ ক্যালকুলেশন করেই বুঝতে পারবো যে থিটার মানটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে যত দিকে অনুভূমিক দূরত্বে ছুটবে যাবে, 60 ডিগ্রিতে ছুড়লে কিন্তু একই দূরত্ব যাবে। কারণ হচ্ছে আমি যদি মনে করো এরকম ছুড়লাম অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে যতটা ওই বস্তুটা যতদূর অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, আবার যদি 60 ডিগ্রিতে ছুড়ি তাহলে সেই সেম দূরত্ব যাবে। কিন্তু দেখাবো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে দেখা যায় সবচেয়ে বেশি দূরত্ব যাবে। তো আমি ক্যালকুলেশনটা করছি, তারপরে দেখাচ্ছে। দেখো, আর এর মানটা তো আর ইকুয়াল স্কয়ার সাইন টু থিটা বাই জি। আচ্ছা, থিটা এর পরিবর্তে থিটা মাইনাস 90 মাইনাস থিটা বসালে রেঞ্জ সমান কত হবে? দেখো, ইউ স্কয়ার সাইন টু থাকুক, এখানে টুটা আছে, থিটার মানটা 90 ডিগ্রি মাইনাস থিটা বসাবো শুধু, ডিভাইডেড বাই জি। তাহলে আমরা হচ্ছে দেখো ইউ স্কয়ার সাইন 90 দিয়ে 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা বাই জি। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো যে সাইন 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা মানে সাইন 2 থিটা, কারণ অল সাইন 10 কস, অল কোন অনুপাত এখানে পজিটিভ, এটা এখানে সাইন পজিটিভ, এখানে 10 পজিটিভ আর কস পজিটিভ। তো আমরা দেখো 2 ইন্টু 90 যেটা সেম হবে, তো 2 ইন্টু 90 মানে সেই 2 ইন্টু 90 মানে সাইন থাকলে সাইন, কস থাকলে কস,
মানে অর্থাৎ 90 যদি যুগ্ম গুণিতক হয় তাহলে এখানে এই সাইনটার কোনো পরিবর্তন হয় না। আর এখানে কোন কোয়াড্র্যান্টে আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, সাইন সেকেন্ড কোয়াড্র্যান্ট পজিটিভ, অতএব সাইন কি সাইন 2 × 90 -2 থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। তো যাই হোক, এটাকে আরো তোদের স্পষ্ট হয়ে যাবে যখন তোমরা ম্যাথমেটিক্সে এইগুলো জিনিস পড়বে, কল সাইন টেন কস এগুলো কোয়াড্র্যান্ট করলে পরে তোমাদের এগুলো স্পষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে রেঞ্জ তাহলে আমরা পেলাম যে ইউ স্কোয়ার সামনে দ্বারা, তাহলে ইউ স্কোয়ার, হ্যাঁ তাহলে আমরা এখানে এটা তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই থ্রি। তাহলে আমরা দেখছি যে থিটা অ্যাঙ্গেলে ছুঁলে রেঞ্জ কত হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে ছুঁলে রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই থ্রি, এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে যদি ছোড়া যায় তাহলে সেম রেঞ্জটা, সেক্ষেত্রেও রেঞ্জটা যদি আবডাস ধরি, আবডাস থিটা টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই থ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মানটা ধরো, থিটার মানটা 30 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোনো একটা বস্তুকে 30 ডিগ্রিতে ছড়ি না 60 ডিগ্রিতে ছড়ি একই হবে। তাহলে আমি এটাকে গ্রাফের সাহায্যে দেখাচ্ছি। ধরো এটা গ্রাফের, এটাকে একটু আরো ধরো মনে করো 45 ডিগ্রিতে ছড়লাম, তো 45 ডিগ্রিতে যদি ছড়ি তাহলে এটা কিন্তু ধরো এতখানি দূরত্ব যাবে, এটা আমরা মনে করো 45 ডিগ্রি যাবে রেঞ্জটা এখানে। এবার যদি মনে করো 30 ডিগ্রিতে ছুরি, তাহলে 30 ডিগ্রিতে ছুঁড়ে ধরো এখানে গেল 60 ডিগ্রিতে যদি ছুরি, তাহলে বস্তুটা কিন্তু আবার একই দূরত্ব আছে। তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটু দূরে করাচ্ছি দেখানোর জন্য, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা, এই যে মাঝের যে অ্যাঙ্গেলটা বলছি যে এখান থেকে এটা হচ্ছে কত, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য সবথেকে বেশি দূরত্বে যাচ্ছে 30 কিংবা 60 কিন্তু একই যাচ্ছে। ওই রকম করে 90 মনে করো ধরো একটা যদি 60 ডিগ্রি মনে করো ধরো একটা 70 ডিগ্রি ছুঁড়লাম, আর 20 ডিগ্রিতে ছুঁড়বো, তাহলে 70 আর 20 হচ্ছে 90, তাহলে 20 বা 70 ছুঁড়লে কিন্তু একই প্রসারটা একই হবে। তো যাই হোক, এটা তোমাদের শেষ হয়ে গেল। আজকে আরেকটু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, যেটা একটা নতুন চ্যাপ্টার যাব, ভেক্টর চ্যাপ্টার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভেক্টর। পদার্থবিজ্ঞানে বলা হয় যে ভেক্টরটা যে ভালোভাবে বুঝে নিল, ওটা আমাদের পদার্থবিজ্ঞানের প্রায় 1/3 বোঝা হয়, কমপ্লিট হয়ে গেল। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা খুব ধীরে ধীরে ভেক্টরটাকে আমরা পড়ব। প্রথমে আমি আলোচনা করেছি যে এর আগে তো আমরা জানি ভেক্টর রাশি কাকে বলে, যে রাশির মান এবং দিক আছে, আর ভেক্টরের সূত্রগুলো মেনে চলে। ভেক্টরের সূত্র করে ভেক্টরের যোগের সূত্র, গুণের সূত্র, এগুলো ভেক্টরের কিছু কিছু নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রগুলো মেনে চলে। তো ক্লাস 9-এ কিন্তু আমরা একটু হালকা করে পড়েছি যে ভেক্টরের যোগের সূত্র পড়েছি, দুটি ভেক্টরের লব্ধি সংক্রান্ত ভেক্টরের সূত্র পড়েছি, সামুদ্রিক সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছি। তো যাই হোক, ওই সূত্রগুলো যারা মেনে চলবে, ভেক্টরের যে নির্দিষ্ট নিয়ম, যে রুলসগুলো মেনে যদি চলে, তাহলে সেটা সেই রাশিটাকে ভেক্টর রাশি করবো। শুধুমাত্র মান এবং দিক থাকলেই যে ভেক্টর রাশি তা নয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মান এবং দিক, যেমন কারেন্টের মান এবং দিক দুটোই আছে, কিন্তু কারেন্টটা ভেক্টরের যে যোগের সূত্র বিয়োগের সূত্রে মেনে চলে না। এই কারণে কারেন্টটাকে আমরা মান এবং দিক থাকা সত্ত্বেও ওটাকে কিন্তু আমরা স্কেলার রাশি ধরব। তো যাই হোক, যে রাশির মান এবং দিক আছে এবং তাদের ভেক্টরের নিয়মগুলো মেনে চলছে, তো তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো আচ্ছা, ভেক্টর রাশিকে প্রথমে বলছি, ভেক্টর রাশিকে প্রথমে আমরা ধরো কোনো বিন্দুতে 10 নিউটন বল কাজ করছে, ধরো 10 নিউটন বল এই বিন্দুটা থেকে কাজ করছে। তো এই 10 নিউটন বলকে আমরা ভেক্টর রাশির সাহায্যে যখন কোনো একটা ভেক্টর ইয়ের সাহায্যে প্রকাশ করব, তখন আমরা একটা তীর চিহ্নর সাহায্য নেব। মনে করো একটা তীরের যে দৈর্ঘ্যটা হবে সে মান হবে 10 নিউটন, এবং অভিমুখটা, এই ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করছে সেটা তীর দিয়ে সূচিত করবে। ধরো একটা বিন্দুকে আমরা মনে করো ধরো পূর্ব দিকে কেউ টানছে, তো ওটার মান হচ্ছে 10 নিউটন। তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে
অর্থাৎ এটাকে যদি মনে করো পি ভেক্টর বলি, পি ভেক্টর এই, তাহলে এটা হচ্ছে 10, ম্যাগনিটিউডটা কত হলো 10, আর দিকটা কত হলো, মানে ওই ভেক্টরটা কোন দিকে কাজ করছে সেই দিক হচ্ছে তীরচিহ্ন। তো তীরটা দেখো কোনো কোনো বইয়ে তীরটা মাঝখানে দিয়েছে, তো আমি তোমাদেরকে করবো, অ্যাডভাইস করবো যে কখনো তোমরা মাঝখানে দেবে না। কারণ হচ্ছে তীরটার যদি দৈর্ঘ্যটা ভেক্টর রাশিটার মান সূচিত করে, তাহলে তীরটার মাঝখানে তীরটা না দিয়ে টোটাল লাস্ট প্রান্তে তুমি তীরটা দেবে, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার একই স্কেলে এটা 10 নিউটন দিয়ে সূচিত করলে, আর একটা মনে করো 15 নিউটন আছে, তাহলে তোমাকে এটা 15 নিউটন দিতে হবে, ওর থেকে একটু বড় দিতেই হবে। এটা হচ্ছে 15, মানে কিউ ইজিকাল টু মনে করো এটা 10 নিউটন, আর এটা কিউ ইজিকাল টু 15 নিউটন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তাহলে ওই একই স্কেলে এখন কোনো একটা ছেলে 10 নিউটনটাকে এতটুকু দেখালো, তো 15টাকে ওকে একটু বড় দেখতে হবে, কিন্তু ও কি করছে 10 নিউটনটাকে মনে করে এতটা দেখলো, আর 15 নিউটনটাকে ও এতখানি লিখে দিচ্ছে, তো সেটা যাতে না হয়ে যায়, তাহলে একটা হিসাব করে ওটা ঠিক করতে হবে যে কোনটা 10 নিউটন কোনটা 15 নিউটন। মানে একই স্কেলে যখন একটা খাতায় লিখছে, ও যতটাকে 10 নিউটন বলছে 20 নিউটন কিন্তু তার দ্বিগুণ করতে হবে। তো যাই হোক, এ হচ্ছে তাহলে ভেক্টরের, এটা হচ্ছে ভেক্টরের কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা আমরা দেখলাম। এবার কিছু কিছু জিনিস আছে, যেমন শূন্য ভেক্টর। কোনো ভেক্টরকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, কোনো একটা ভেক্টর রাশি করে কোনো বিন্দুতে মনে করো 10 নিউটন কাজ করছে, তার পূর্ব দিকে এবং পশ্চিম দিকেও মনে করো 10 নিউটন কাজ করছে, ঠিক আছে? তাহলে এই দুটো বলের ক্রিয়ায় এই বিন্দুটাতে কোনো লব্ধি কোনো স্মরণ হবে না, সেই অবস্থাটাকে বলা হয় শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এবার দেখো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর বলতে বোঝাচ্ছে কোনো বিন্দুতে মনে করো দুটো ভেক্টর কাজ করছে, তো দুটো ভেক্টরের মানটা এবং দিকটা যদি একই হয়ে যায় তখন তাকে বলা, এটা মনে করো ধরো এর মানটা 10 নিউটন আর এটা হচ্ছে 10 নিউটন, এর দিকটা যদি গেছে এরা দেয়া প্যারালাল টু ইচ আদার, ফলে এটা কি হচ্ছে ইকুয়াল ভেক্টর। কিন্তু যদি দেখা যায় যে এর মানটা একই আছে কিন্তু দিকটা অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, দেখো দৈর্ঘ্য তো দুটোই সমান কিন্তু তীরটা, এগুলোকে বলা হয় এটা 10 নিউটন যদি হয় এটা -10 নিউটন। অর্থাৎ এটাকে যদি মনে করো এ ভেক্টর দিয়ে সূচিত করা হয় আর এটা যদি বি ভেক্টর দিয়ে সূচিত করা হয়, তাহলে এর এই দুটো ভেক্টরকে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয়, কারণ তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কিন্তু 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটার অন্তর্ভুক্ত কোণ থিটা কত হতো এখানে 0 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ 0 এবং তার ম্যাগনিটিউড দুটো সমান হয়, তাহলে কেবল ইকুয়াল ভেক্টর। যদি দেখা যায় তাহলে ম্যাগনিটিউড দুটো সমান কিন্তু পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এটাকে আমরা যদি এ দিয়ে তাহলে মাইনাস এ ভেক্টর, তো তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ যদি 180 ডিগ্রি তাহলে ইকুয়াল ভেক্টর, বিপরীতমুখী ভেক্টর বলা হয়। কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার হচ্ছে এই যে তল, এই তলের মধ্যে যদি কতগুলো ভেক্টর একই তলে অবস্থান করে তাহলে সেগুলো হচ্ছে কোপ্লেনার, মানে একই তলে অবস্থান করছে, কোপ্লেনার ভেক্টর। তারপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টর রাশি, ধরো এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, এর মানটা মনে করো 10 নিউটন, এর ম্যাগনিটিউড দিয়ে যদি ওই তাকে ভাগ করা হয় তাহলে এর ম্যাগনিটিউডটাকে আমরা এমনি করে লিখব, ঠিক আছে? তীর দিয়ে যদি মড দিই ম্যাগনিটিউড, বা আরেকটা নিয়ম আছে শুধুমাত্র তীর দিব না, তাহলে এটা যদি তাহলে একটা ভেক্টর রাশি রিপ্রেজেন্ট করবে, এইভাবে যদি তীর দিয়ে যদি ভেক্টর রাশিটাকে দুদিকে মড দিই, কিংবা যদি না দিই এটা সুবিধার জন্য প্লেন শুধু এ লিখলাম, তাহলে ওর মান বুঝাবে, তাই এর মানটা কত 10, ঠিক আছে? তাহলে আমরা কোনো একটা ভেক্টর রাশিকে তার পরম মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, শুধু ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করলে যেটা পাবো, যে ভৌত রাশিটা পাবো সেটাকে হচ্ছে ইউনিট ভেক্টর। তার মানে হচ্ছে এ ভেক্টরকে আমরা পরম মান দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে এটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো, এখানে এম দিয়ে মাথায় ক্যাপ দিব, ইউনিট ভেক্টর। তো অর্থাৎ তাহলে কোন দিকে এটার মান তাহলে 10 নিউটন বললাম, আর এটা হচ্ছে 10 নিউটন ইন মনে করো ইস্ট ডাইরেকশন, ইস্ট ডাইরেকশন, তাহলে এটা কি হলো 10 ডাইরেকশন, তাহলে 1 নিউটন ইন ইস্ট বা ইস্টওয়ার্ড ডাইরেকশন, ইস্টওয়ার্ড ডাইরেকশন, ইস্টওয়ার্ড ডাইরেকশন, অর্থাৎ পূর্বাভিমুখী, তাহলে এটাকে বলা হয় ইউনিট ভেক্টর, ঠিক আছে? তাহলে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে যদি ভাগ করা হয় তাকে বলা হয় ইউনিট ভেক্টর। আরও বলা হয় খুব সহজ করে, ইউনিট ভেক্টর যে ভেক্টরের মান ইউনিটি তাকে ইউনিট ভেক্টর বলে, কিন্তু কখনোই আমরা সংজ্ঞা এমনভাবে দিব না যে ইউনিট ভেক্টর কাকে বলে যে ভেক্টরের মানে
তো এটা তো একটা সন্ধি বিচ্ছেদ করে সংজ্ঞা হয়ে গেল। এরকম সংজ্ঞা পদার্থবিজ্ঞানে চলবে না। তোমরা আমরা বলতে হবে কোনো একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে যদি ভাগ করে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় ইউনিট ভেক্টর। এরপরে আমরা চলে আসছি মূল জিনিসটাতে। ধরো কোনো বিন্দুতে দুটো ভেক্টর কাজ করছে, একটা মনে করো পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। তো এই দুটো ভেক্টরের ক্রিয়া, ধরো ও বিন্দুটা কোন দিকে যাবে, অর্থাৎ এটা পি এর দিকে যাবে না কিউ এর দিকে যাবে না মাঝ বরাবর যাবে না অন্য দিকে ছুটবে। তাই মানে বাস্তব ধারণা আছে যে পি এবং কিউ যদি টানাটানি করে এই মাঝ বরাবর যাবে, তো কোন দিকে যাবে, অর্থাৎ পি এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ঠিক আছে, এবার ধরো পি আর কিউ যদি সেম হয় তাহলে কি হবে, এ নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একটা ভেক্টরের সামন্ত্রিক সূত্র এবং দুটো সূত্র আছে। কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টরের লব্ধি সংক্রান্ত, দুটো ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করছে, এদের লব্ধি অর্থাৎ এদের রেজাল্টেন্টটা কোন দিকে যাবে সে নিয়ে দুটো সূত্র আছে। একটা হচ্ছে ভেক্টরের সামন্ত্রিক সূত্র আর একটা ভেক্টরের ত্রিভুজ সূত্র। তো ভেক্টরের সামন্ত্রিক সূত্রটা আমি বলছি যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টর সাথে একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে এই বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়া করছে, এমন একটা সামন্ত্রিক আমি নিলাম। ধরো এটা একটা সামন্ত্রিক নিয়েছি, সামন্ত্রিক এরকম একটা সামন্ত্রিক আছে। তো যে সামন্ত্রিকের বাহু দুটো, এটা মনে করো একটা টোটাল সামন্ত্রিক কমপ্লিট করে দেওয়া হবে। ধরো এরকম একটা সামন্ত্রিক আছে, সামন্ত্রিকের মনে করো ধরো এ বি সি ডি। আচ্ছা এখানে দেখো ও দিয়ে শুরু করো, তো যেখানে ও আছে কিনা, তো ও এ বি, ও এ, এখানে বি করো আর এখানে সি করো। তাহলে দেখো ও বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টর রাশিতে একটা সামন্ত্রিক ও এ সি বি এরকম একটা সামন্ত্রিক আছে। এই সামন্ত্রিকের দুটো সন্নিহিত মানে পাশাপাশি দুটো সন্নিহিত বাহু ও এ আর ও বি দ্বারা এই দুটো ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করা হয়েছে। মানে এবং দিকে বলতে যে এটা এমন একটা সামন্ত্রিক যে সামন্ত্রিকের ও এ বাহুকে পি ভেক্টর দ্বারা সূচিত করা যাচ্ছে, কারণ ও এর দৈর্ঘ্য আর পি ভেক্টরটা দৈর্ঘ্য এর অভিমুখ আর এর অভিমুখ, তাহলে এই দুটো হচ্ছে ইকুয়াল ভেক্টর। তাহলে এটা মানেই হচ্ছে ও এ, পি মানে হচ্ছে ও এ। আবার দেখো এর অভিমুখ অর্থাৎ কিউ ভেক্টর এবং ও বি ভেক্টরটার অভিমুখ একই আছে, মানে এই লাইনটার এই সামুদ্রিকের বাহুটা একই দিকে আছে। তাহলে আমরা বলতে পারি যে ওবিকে ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কিউ ভেক্টর এবং ওবি ভেক্টর একই আছে, কারণ এদের মধ্যবর্তী এটা সমান্তরাল, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0। এটা পি এবং ও এটাও সমান্তরাল, তাদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এটা হচ্ছে এটা ইকুয়াল ভেক্টর এটা। তাহলে এবার বলো যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টরকে একটা সামুদ্রিক, এমন একটা সামুদ্রিক ও এ সি বি আমি একটা সামুদ্রিক আছে আমার কাছে, যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা যথাক্রমে পি এবং কিউ ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করা গেল। তো সেই যে ছেদ বিন্দু অর্থাৎ দুটো ভেক্টরের সেই বাহু দুটোর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত যে সামুদ্রিকের যে কর্ণ, তাহলে এবার একটা কর্ণ অঙ্কন করো, এখান থেকে কর্ণ অঙ্কন, অঙ্কিত সামুদ্রিকের কর্ণই হবে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে কর্ণটা এখানে ভেক্টর দিয়ে এইরকম দিতে হবে, মাঝে কখনো দিবে না। তোদের এর আগে আমি বলেছি, আমি যে দেখতে যে কিছু কিছু বইয়ে মাঝে দিয়ে দিয়েছে, তাহলে আমরা কিন্তু মাঝে দিব না। আমি ওটাকে ভুল বলছি না, কিন্তু তোমরাই ভালো বুঝতে পারবে, তোমরাই বুঝো যে ভেক্টর রাশিকে যদি তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তো কোনো তীরের ফলাটা কখনো কি মাঝখানে থাকে না। এবার আমি তো বলছি যে এখানে আমি দেখবো, আমি দেখাচ্ছি যে এখান থেকে দেখবো এটা কেমন একটা অ্যাবসার্ড জিনিস মনে হয়। এই জন্য দেখবো ভালো ডক্টর অজয় কুমার চক্রবর্তী ক্যালকাটা ইউনিভার্সিটির এমটেক প্রফেসর, ওর বই আছে ডক্টর অজয় কুমার চক্রবর্তী, এবং উনি খুব বিখ্যাত ব্যক্তিত্ব, মানে বয়স্ক লোকেরা ওর সম্বন্ধে জানেন। ওনার বই আমি দেখেছি বা আরও ইংলিশ ভার্সনের বইগুলোতে আমরা দেখেছি যে সবসময় বা এরকম টিকটাকে লাস্ট প্রান্তে যায়, বা কিছু কিছু বই এখন মাঝখানে দিয়ে দিচ্ছে, জানি না কী কারণে দিচ্ছে, আমরা জানি না ঠিক। তো যাই হোক, তোমাদেরকে আমি এই করবো অ্যাডভাইস দেবো যে তোমরা লাস্ট প্রান্তেই তোমরা দিও, ঠিক আছে। এবার এটাকে আমি আর দিয়ে সূচিত করলাম, তাহলে পি এবং কিউ এই দুটো ভেক্টর, এটাকে পি ভেক্টর তাহলে দিয়ে দিচ্ছি না, এটা হচ্ছে কিউ ভেক্টর নাম দিচ্ছি। তাহলে পি এবং কিউ ভেক্টরের লব্ধিটা কোনটা, আর ভেক্টর। অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের ক্রিয়ায় ও বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটা কোন দিক বরাবর যাবে না ওসি বরাবর যাবে, এবং ওসিটাকে পি ভেক্টর, এই যে পি ভেক্টরটার সঙ্গে মনে করে একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে,
তাহলে পি ভেক্টরটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে বরাবর যাবে। থিটার মান যে 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে আমরা এই দুটো ভেক্টরের ক্রিয়ায় ও বিন্দুতে কোণাটা কোন দিকে যাবে সেটা ভেক্টরের সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা এক্সপ্রেস করে দেবো। আমরা বলি কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টরকে যদি একটা সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে সেই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধি ভেক্টর সূচিত করবে। আচ্ছা, এ তো গেল সূত্রটা। এবার আমরা এর মান বের করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা ওয়ে বাহুটাকে বর্ধিত করলাম, বর্ধিত বাহুর উপর সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করে সিডি লম্ব অঙ্কন করালাম, সিডি লম্ব অঙ্কন। এবার দেখো ত্রিভুজ ও ডিসি, এই ত্রিভুজের মধ্যে আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস কত ডিসি স্কোয়ার, ডিসি স্কোয়ার। তো এবার ওডি স্কোয়ার মানে হচ্ছে ওএ স্কোয়ার, ওএ প্লাস কত এডি, এটাকে হোল স্কোয়ার করে দাও। আর ডিসি মানে হচ্ছে দেখো ডিসি স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, এই যে এটা একটা ছোট একটা সামুদ্রিক সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যদি আমরা ডিসি নিই, ডিসি মানে হচ্ছে এসি স্কোয়ার। আচ্ছা, ডিসি স্কোয়ার রেখে দাও, ডিসি স্কোয়ারটাকে, আচ্ছা ডিসি স্কোয়ারটা, ডিসি স্কোয়ারটা রেখে দাও, পরে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে ওএ স্কোয়ার প্লাস কত 2OA এডি প্লাস কত এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার। আমি এটা রাখতে কেন বললাম, দেখো এডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার চলে এসেছে লাস্টে। এডি স্কোয়ার ডিসি স্কোয়ার মানে এসি স্কোয়ার বলা যাবে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা মনে করো অতিভুজ, এটা লম্ব আর ভূমি, তো ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে ওএ স্কোয়ার প্লাস 2OA এডি এডি প্লাস কত হচ্ছে এসি স্কোয়ার। এবার দেখো আমরা ওয়েটা আমাদের জানা পি, ওয়ে জানা, এখানে এডি এসিও জানা। দেখো এসিটা কেন জানা, মানে এটা এটা সামুদ্রিকের দুটি বিপরীত বাহু, এই দুটো হচ্ছে সামুদ্রিকের সমান্তরাল, সমান্তরাল হলে এটাকে যদি কিউ ভেক্টর বলি তাহলে এটাও কিউ ভেক্টর বলা হবে ইকুয়াল ভেক্টর অনুযায়ী, কারণ তাদের অভিমুখটা একই, অর্থাৎ এটা কিউ হলে এটাও কিউ হবে। সেদিন বললাম যে অভিমুখটা দুটো ভেক্টর অন্তর্ভুক্ত করে যদি 0 ডিগ্রি হয় তাহলে ইকুয়াল ভেক্টর বলবো। তাহলে ইকুয়াল ভেক্টর হলে এটাকে কিউ বলে এটাকে কিউ বলে, এটাকে পি যদি বলি এটাও পি বলতে পারবো আমরা, কিন্তু অভিমুখটা একই হবে। তাহলে আমাদের শুধুমাত্র এডি থাকছে। এবার দেখো এডি সমান এই যে সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয় তাহলে এটাও তো থিটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস হলো এটা থিটা হচ্ছে, এই গোটা কোণটাকে আমরা আলফা বলছি, অর্থাৎ ভেক্টর দুটোর অন্তর্ভুক্ত কোণটাকে আমরা আলফা দিয়ে সূচিত করছি, ঠিক আছে। তাহলে এই কোণটা হবে আলফা, এটা যদি আলফা হয় তাহলে এডি, এডি মানে কি হচ্ছে এটা লম্ব এটা ভূমি, তো ভূমি এবং এটার সঙ্গে এটা না, এটার সঙ্গে এটা কোন কোন পদের সঙ্গে ভূমি এবং অতিভুজ কস আছে, তাহলে কস আলফা, দেখো কস আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ এডি বাই কত এডি বাই এসি, এডি বাই এসি, এডি বাই এসি। তাহলে এডি সমান কত হচ্ছে এসি কস আলফা। তো আমরা লিখছি যে ওএ স্কোয়ার প্লাস 2OA এডি, এডি মানে হচ্ছে এসি কস আলফা, এসি কস আলফা, এসি কস আলফা, কস আলফা প্লাস এসি স্কোয়ার। তাহলে এবার ওয়ে, ওয়ে মানে কত হচ্ছে পি, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 2P, এসি মানে হচ্ছে কিউ, কিউ আর প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে একটু মিস হয়ে গেছে, এসি কস আলফা, কস আলফাটা এখানে আছে কস আলফা, আর এখানে এটা পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 2PQ, 2PQ কস আলফা। এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা আমরা বের করলাম। তো আর ইকুয়াল টু কত পি স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। এটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা নিয়ে আবার আলোচনা করব। তার আগে আমরা এখানে দেখেছি যে টেন থিটা আমরা বের করে নিই। টেন থিটা বের করবো এই কারণে যে এই যে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা দেখো টেন থিটা নিয়ে নিচ্ছি, টেন থিটা যদি নিই তো লম্ব বাই